বন্ধুদের আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের দিন আলোচনা করেছি যেটা বার ফল নিয়ে। বার ফলে আমাদের কি কি ফলাদেশ হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার সঙ্গে এটাও করেছি মাস ফল নিয়ে। আজকে এর আগে আমি দ্বিগ্রহ যোগ সম্বন্ধে কিছু বলেছি। আজকে আমরা দ্বিগ্রহ যোগটা আমাদের সম্পূর্ণ হয়নি, দ্বিগ্রহের পরে ত্রিগ্রহ যোগটাও আছে। যারা শিখছেন তারা নিশ্চয়ই আগেরটা নোট করে নিয়েছেন। এই দ্বিগ্রহ যোগ জন্মকালে যেমন রাশিতে থাকলে ফলপ্রসূ হয়, তেমনি যদি আবার গোচরে আসে তখনও ফলপ্রসূ হতে দেখা গেছে। এই 2024 সালে বুধ আর শুক্র এবং মঙ্গলও তার সঙ্গে শনির সঙ্গে যুক্ত হবেন, রাহুর সঙ্গে যুক্ত হবেন এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হবেন। রবি, বুধ, শুক্র এরা হচ্ছে শীঘ্রগতি গ্রহ। রবি এক একটা ঘরে 30 দিন করে থাকেন, চন্দ্র থাকেন 2.5 দিন করে, এও শীঘ্রগতি গ্রহ। মঙ্গল থাকেন 45 দিন করে এক একটা ঘরে, এবং বুধ থাকেন এক একটা ঘরে 12 দিন করে, এবং এছাড়া শুক্র থাকেন 28 দিন করে। সুতরাং এর ফলে বেশ কিছু দ্বিগ্রহ যোগ এই 2024 সালে ঘটবে। যদি আপনাদের জন্ম ছকে এই দ্বিগ্রহ যোগ থেকে থাকে এবং শুভ স্থানে যদি সেটা হয়ে থাকে, তবে এই দ্বিগ্রহের যোগফল আপনারাও পাবেন এবং সুফল লাভ করতে পারবেন। আমরা আগে আলোচনা করেছি রবির সঙ্গে বুধাদিত্য যোগ বলেছি এবং আরো কিছু যোগ বলেছি। আজকে আমরা তেমনি আর একটা যোগ পাবো, যেটা হচ্ছে জীব যোগ। এটা আমরা আলোচনা করব জীব যোগ সম্বন্ধে। আর তার আগে চন্দ্রের সঙ্গে কোন কোন গ্রহের যোগে মিলন ঘটলে, কোন কোন গ্রহের মিলন ঘটলে কি কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। জন্মকালে যে কোনো রাশিতে যদি চন্দ্র এবং মঙ্গলের মিলন হয়, তাহলে সেই জাতক জাতিকা হন কৌশলী, সাহসী, এবং এছাড়া যেটা দেখা যায় কোনো ক্ষেত্রে এরা ভূমিজীবী হয়ে থাকেন। ভূমি থেকে যে সমস্ত উৎপাদন হয়, যেগুলো পাওয়া যায়, তাদেরকে ভূমিজীবী বলা হয়। যদি ক্ষীণচন্দ্র বলতে ধরুন পূর্ণিমা পর্যন্ত, শুক্লা পঞ্চমীর পর থেকে কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত চন্দ্র থাকে শুভ, তখন বলি থাকে, তখন হীনবলি থাকে না। কৃষ্ণা পঞ্চমীর পর থেকে চন্দ্র হীনবলি হতে শুরু করে অমাবস্যা পর্যন্ত। এখন যদি এই ক্ষীণ চন্দ্রের সঙ্গে এই মঙ্গলের যোগ ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে মাতৃদৃষ্টি ঘটে। মায়ের কোনো অসুখ বিসুখ ইত্যাদি হয়ে থাকে। আর কি হয়, দন্ত রোগ হয়, দাঁতের রোগ হয়, এবং সেই জাতক বা জাতিকা লাম্পট্য দোষে দূষিত হতে পারেন, তার উদারাময় হবার সম্ভাবনা থাকে। এছাড়া অন্যান্য রোগেও তাকে আক্রান্ত করতে পারে যদি ক্ষীণ চন্দ্রের সঙ্গে
মঙ্গল যুক্ত হয়। আবার যদি মঙ্গল জন্মকালে জন্মরাশিতে মঙ্গল জাতক বা জাতিকা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অধিপতি হন, তাহলে এটা পাপজনক এবং মৃত্যুকারক হয়ে থাকে। যদি কন্যা রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলন ঘটে, কন্যা রাশিতে চন্দ্র এবং মঙ্গলের যদি মিলন ঘটে, তাহলে সেই জাতক বা জাতিকা রূপবান বা রূপবতী, গুণবান বা গুণবতী হয়ে থাকেন। এতে চন্দ্র মঙ্গলের যোগফল। এরপরে আমরা আসবো চন্দ্র বুধের যোগফল। এই 2024-এ আপনারা দেখতে পাবেন চন্দ্র বুধের অনেক যোগ হচ্ছে। যদি জন্মরাশিতে এই চন্দ্র বুধের যোগ শুভ জায়গায় হয়ে থাকে, যদি কন্যা রাশিতে দেখা যায় কন্যা রাশিতে চন্দ্র বুধ একত্রে অবস্থান করছেন, যদি যোগ হয়, তাহলে জাতক বা জাতিকা সুখী হন, মানী হন এবং যশস্বী বা যশস্বিনী হয়ে থাকেন, যদি চন্দ্র বুধ একত্রে অবস্থান করে থাকেন কন্যা রাশিতে। চন্দ্র বৃহস্পতি যোগকেই আমরা বলি জীব যোগ, জীব চন্দ্র যোগ। এর নাম হচ্ছে জীব চন্দ্র যোগ। এই যোগ অনেক অনেক প্রতিষ্ঠাবান লোকের মধ্যে দেখা যায়। আমার কাছে এরকম জীব যোগের অনেক ছকই আমি পেয়েছি এবং দেখেছি তাদের ধনকষ্ট হয় না, কিন্তু তাদের একটা সরল বিশ্বাসে তারা লোককে বিশ্বাস করে ফেলেন এবং তাদের এই বিপদগুলো যেগুলো আসে জীবযোগের, তাদের নিকট কোনো লোকের কাছ থেকেই আসে। সেই কারণে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি দেখেছি অংশীদারি ব্যবসায় তারা কিন্তু ফললাভ করতে পারেন না। যাদের জীবযোগ আছে তারা কখনোই অংশীদারি ব্যবসা করবেন না, কারণ সেখান থেকেই আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন জন্মকালে যে কোনো রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির যদি মিলন ঘটে যে কোনো রাশিতে, তাহলে সেই জাতক বা জাতিকা যশস্বী বা যশস্বিনী হন, দীর্ঘায়ুযুক্ত হন, ধনী হন এবং গণ্যমান্য হওয়ার সম্ভাবনা তাদের থাকে। এই যে ফলাদেশ কেমন, এটা সত্যি হয়, আমি দেখেছি। আমি এই ছকটাও দেখেছি জ্যোতি বোসের, তার ছকেও জীবযোগ ছিল ইদানিংকালে, যেটা আমি দেখেছি আর কি। তাঁরও জীবযোগ ছিল এবং তিনিও প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম অনেকেই আছেন যাদের জীবযোগ আছে, তারা প্রতিষ্ঠিত হন। প্রতিষ্ঠিত হতে তাদের একটু সময় লাগে, প্রতিষ্ঠিত তারা হন। সুতরাং এই জীবযোগ একটা ভাইটাল যোগ। যদি কারো ছকের থেকে থাকে, আমি যেগুলো বললাম সেগুলো মনে রাখবেন। অংশীদারি ব্যবসায় আপনারা যাবেন না, নিজে যেটা বুঝবেন সেটাই করবেন। আপনাদের কোনোদিন ধনাভাব, খাবারের অভাব হবে না। আপনাদের সঙ্গে যারা থাকবে তারাও সুখেই থাকবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই জীবযোগের লোকেরা ঠকতে পরবর্তীকালে তারা আর কাউকে বিশ্বাস করতে চান না। এরপরে আমরা আসবো চন্দ্র শুক্র যোগ। চন্দ্র শুক্র যদি একত্রে থাকে তাহলে কি হয়? চন্দ্র শুক্র যোগও জাতককে ভোগী করে। যদি চন্দ্র শুক্র যে কোনো রাশিতে থাকে তাহলে জাতক ভোগী হয়, জাতক বা জাতিকা ভোগী হয়, ভাগ্যশালী হয়, ভাগ্যবতী বা ভাগ্যশালী তারা হয়ে থাকে, চঞ্চল হয়, ভীরু হয় এবং সুপত্নী বা পতিযুক্ত হয়ে থাকে এই চন্দ্র শুক্র যোগে। এবার চন্দ্র শনি যোগে কি হবে? যদি চন্দ্র শনি একত্রে থাকেন তাহলে কি ফলাদেশ হয়? যদি লগ্নের ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশ ক্ষেত্রে, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ক্ষেত্র, এখানে যদি শনি চন্দ্রের যোগ ঘটে, যদি কোনো জন্মরাশিতে দেখা যায়
যে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ক্ষেত্রে এই চন্দ্র শনির যোগ ঘটেছে, তাহলে সেই জাতক বা জাতিকা সম্ভাবনা থাকে তাদের ধনহীন হবার, বাচাল হবার, অল্পায়ু হবার, এবং এই চন্দ্র এবং শনির যোগ হচ্ছে মাতৃদৃষ্টি কারক। মাতৃদৃষ্টি, মাতৃদৃষ্টি, পিতৃদৃষ্টি এবং পাতকী দৃষ্টি। কেমন? পাতকী দৃষ্টি আমি দেখিয়েছি আপনাদের আগে। এই দৃষ্টি যোগ থাকলে কি হয়? মৃত্যু ভয় থাকে কিংবা কঠিন অসুখের সম্ভাবনা থাকে এই দৃষ্টি যোগে। সুতরাং যদি চন্দ্র শনি এইসব জায়গায় থাকে তাহলে মাতৃ দৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানে মায়ের কঠিন অসুখ, মায়ের ভোগান্তি এইসব হবার সম্ভাবনা থাকে। মঙ্গল আর বুধ, আমাদের চন্দ্র শনি হয়ে শেষ হয়ে গেল চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রের সঙ্গে কে কে যোগ করলে, কে কে যুক্ত হলে কি কি ফল হবে সেটা আমাদের শেষ হলো। এরপরে আমরা আসবো মঙ্গল এবং শনি। এই 2024-এ মঙ্গলের সঙ্গে শনি যোগ হবে। হ্যাঁ, সেটা আপনারা দেখতে পাবেন। বললাম যেহেতু মঙ্গল 45 দিন করে এক একটা ঘরে থাকে। আপাতত মঙ্গল আছে ধনুতে, এরপরে আসবে মকরে, তারপরে যাবে কুম্ভে, কুম্ভতেই মঙ্গল শনি যুক্ত হবে। যদি মঙ্গল শনি, মঙ্গল বুধ, মঙ্গল শনি বলছি, মাফ করবেন, মঙ্গল বুধ যদি একত্রে যুক্ত হয়, মঙ্গল বুধ শীঘ্রই যুক্ত হবেন। যদি লগ্নে ষষ্ঠ স্থানে মঙ্গল আর বুধ, লগ্ন থেকে ষষ্ঠ স্থানে যদি মঙ্গল আর বুধ যুক্ত হয়, এটা যদি জন্মকালেও হয়, জন্মছকে হয় তাহলেও হবে, এবং গোচরে থাকলে সেটাও হবে। যদি হয় তাহলে কি হয়? জাতক বা জাতিকা পর সম্পত্তি গ্রাসক হয়, মানে পরের সম্পত্তি তারা হরণ করে নেয়, মঙ্গল আর বুধ যদি একত্রিত হয়। আর এটা বলছে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান ছাড়া যদি অন্য কোথাও হয় তাহলে জাতক গণিত বিদ্যায় পারদর্শী হয়, অস্ত্রবিদ্যায় নিপুণ হয়। এই দুটো কথাই বলা আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। গণিত বিদ্যায় পারদর্শী হয় এবং অস্ত্রবিদ্যায় নিপুণ হয় যদি মঙ্গল বুধ একত্রিত হয় যে কোনো রাশিতে। মঙ্গল বৃহস্পতি যদি যুক্ত হয়, জন্মকালে যদি কোনো কোথাও অবস্থান করে, মঙ্গল বৃহস্পতি একই রাশিতে থাকে, জন্মকালেও থাকে এবং গোচরেও যদি আসে, তাহলে কি হবে? জাতক শাস্ত্রজ্ঞ হয়ে থাকেন, জাতক জাতিকা শাস্ত্রজ্ঞ হয়ে থাকেন, সৌভাগ্যশালী বা সৌভাগ্যশালিনী হয়ে থাকেন, তারা জ্ঞানী হন, মানী হন, রাজা বা রাজতুল্য হয়ে থাকেন। মানে রাজার যতটা সম্পদ থাকে, রাজা যেরকম ভোগ বিলাসী জীবন অতিবাহিত করে, সেই সময়টা যেই মঙ্গল বৃহস্পতি যে যোগ হবে, সেই সময়টা তারা সেরকম ফললাভ করতে পারবেন। যদি জন্মকালে থাকে তাহলে তা বেশি ফলপ্রসূ হয়ে থাকবে। এটা যে কোনো রাশিতে থাকলেই তারা ফলটা পাবে। মঙ্গল শুক্রের যোগ, যদি লগ্নের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে মঙ্গল এবং শুক্র যুক্ত হন, একত্রিত হন, তাহলে জাতক বা জাতিকা সচরাচর দেখা যায় তারা শুক্রজ বা ধাতু রোগ বিশিষ্ট হয়ে থাকেন, ধাতু রোগগ্রস্ত হয়ে থাকেন। অন্য জায়গায় মঙ্গল এবং শুক্রের যদি মিলন ঘটে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান ছাড়া যদি অন্য কোনো জায়গায় তাদের মিলন ঘটে এই মঙ্গল এবং শুক্রের, তাহলে সেই জাতক জাতিকা কি হন না সঙ্গীত রসিক হন, বাণিজ্য কুশলী হন, সদালাপী হন, এবং জাতক স্ত্রৈর হন এবং জাতিকা পতি সোহাগিনী হন। এই মঙ্গল শুক্রের যোগ ঘটলে এটা ঘটবে। মঙ্গল শনির যোগ,
এটা খুব একটা ভালো যোগ নয়। সাধারণত দেখা যায় মঙ্গল শনি যোগে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকে, এবং আরও দেখা যায় সেটা হচ্ছে জাতক বা জাতিকা এই সময় ভূমি থাকলে ভূমিহীন হবেন, এবং আরও দেখা যায় তারা বিবাদপ্রিয় হন, কলহপ্রিয় হন, দুঃখী এবং দারিদ্রতা তাদের গ্রাস করে যদি মঙ্গল শনি একত্রিত হন। এরপরে আমরা আসবো বুধ আর বৃহস্পতি। বুধ এবং বৃহস্পতি যদি এক রাশিতে অবস্থান করেন, কোনো এক রাশিতে বুধ বৃহস্পতি যদি অবস্থান করেন, তাহলে সেই জাতক বা জাতিকা ধার্মিক হন, বিনীত হন, প্রিয়ভাষী হন, এবং তাদের লেখক লেখিকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব ভালো লেখক লেখিকা তারা হতে পারবেন যদি নাকি এই বুধ বৃহস্পতি কোনো এক রাশিতে, জন্মকালে কোনো এক রাশিতে অবস্থান করেন তাহলে, এবং তারা খুব চরিত্রবান হন। বুধ বৃহস্পতি যদি কোনো এক রাশিতে অবস্থান করেন তাহলে তারা খুব চরিত্রবান হন। এরপরে আমরা আসবো বুধ শুক্র। বুধ শুক্র যোগে কি হয়? বুধ শুক্র জন্মকালে কোনো এক রাশিতে যদি অবস্থান করে, জাতক জাতিকার কোনো এক রাশিতে যদি অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকা ভোগী হবেন, যানবাহন আদি যুক্ত হবেন, মানে গাড়ি ঘোড়া তার থাকবে, যানবাহন আদি যুক্ত হবেন, চঞ্চল হবেন, প্রফুল্ল হবেন, রসিক হবেন, এবং আরও দেখা যায় তারা বাণিজ্যরত হয়ে থাকে, মানে খুব ভালো ব্যবসা করতে পারবেন যদি বুধ শুক্র জন্মকালে যে কোনো এক রাশিতে তাদের থাকে। এরপরে আমরা আসবো বুধ শনি। বুধ শনি যোগে কি হতে পারে? জন্মকালে কোনো এক রাশিতে, প্রথমে বলছে বৃষ কিংবা তুলা রাশিতে বুধ এবং শনি যদি বৃষ রাশিতে কিংবা তুলা রাশিতে অবস্থান করে, তাহলে দেখা যায় সেই জাতক জাতিকা সুকৌশলী এবং গম্ভীর প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন। বুধ শনি যদি বৃষ এবং তুলা রাশিতে অবস্থান করেন, তাহলে সেই জাতক জাতিকা সুকৌশলী ও গম্ভীর প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন। অন্য রাশিতে যদি এই বুধ শনি থাকে, এই বৃষ এবং তুলা রাশি ছাড়া, তাহলে সেই জাতক জাতিকা কি হন? কলহ প্রবণ হন, কুটিল হন, ধূর্ত হন, এবং নীচ প্রকৃতি বিশিষ্ট হবার সম্ভাবনা তাদের থাকে। খালি দ্বিগ্রহ যোগ দিয়ে হয় না কিন্তু ফলাদেশ, এটা একটা পার্ট, অনেক কিছু দিয়ে একটা মোট ফলাদেশ হয় কুষ্ঠিতে। এরপরে আমরা আসব বৃহস্পতি। বুধের সঙ্গে যোগ কি যোগ হলে কি হয়? বুধের সঙ্গে বেশি নয়, বৃহস্পতি শুক্র শনি এই তিনটে রাশির যোগ হলে কি ফল হয় সেটাই বলা হয়েছে। এরপরে আমরা আসবো কোনটা? বৃহস্পতির সঙ্গে কোন কোন রাশি যোগ হলে কি ফল হয় দ্বিগ্রহ যোগে, সেটা আমরা দেখব। জন্মকালে যে কোনো এক রাশিতে বৃহস্পতি আর শুক্র, যে কোনো এক রাশিতে যদি বৃহস্পতি আর শুক্র একত্রে অবস্থান করেন বা সহ অবস্থান করেন, তাহলে দেখা যায় সেই জাতক জাতিকা সৌভাগ্যশালী বা সৌভাগ্যশালিনী হন, অর্থশালী হন, সুপত্নী বা সুপতি যুক্ত হন, এবং এছাড়া পুত্রযুক্ত অবস্থায় পরম সুখী হয়ে থাকেন। এটা ভালো যোগ, বৃহস্পতি এবং শুক্র যদি জন্মকালে যে কোনো এক রাশিতে যদি এই যোগ দেখা যায়, তাহলে এইসব সুন্দর ফলগুলো পাওয়া যায়। এরপরে বৃহস্পতি এবং শনি, এটাকে গুরু শৈলী যোগও বলা হয়। বৃহস্পতি শনিকে
গুরু শৈরী যোগ বলা হয়। জন্মকালে যদি বৃহস্পতি শনি একই রাশিতে অবস্থান করেন তাহলে জাতক অর্থশালী হলেও প্রচুর অর্থ থাকলেও সেই জাতকের কোনো পুত্র থাকবে না, পুত্রহীন বা অপুত্রক থাকবে। যদি জাতক কুম্ভ বা মকর লগ্নে, জাতক জাতিকা যদি কুম্ভ বা মকর লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে কৃষিকর্ম অথবা বাণিজ্যে প্রভূত ধনলাভ করার তাদের সম্ভাবনা থাকে এবং সেটা হয়, ধনলাভ তাদের হয়। এরপরে আমরা আসবো, বৃহস্পতির সঙ্গে হয়ে গেল, এরপরে আসবো আমরা শুক্রের সঙ্গে শনির যোগ হলে কি হয়। শুক্র শনি, জন্মকালে যদি শুক্র শনি একই রাশিতে থাকেন, একই রাশিতে সহাবস্থান করেন, তাহলে সেই জাতক পত্নী সুখ থেকে বঞ্চিত হন, জাতিকা পতি সুখ থেকে বঞ্চিত হবার তাদের সম্ভাবনা থাকে। শুক্র শনি জন্মকালে যে কোনো রাশিতে যদি একত্রেই অবস্থান করেন তাহলে এই ফললাভ হয়। এখন রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই, এটা আগেও বলেছি। যদি যে কোনো শুভ গ্রহের সঙ্গে যদি রাহু বা কেতু কোনো এক স্থানে অবস্থান করেন, রাহু কেতু কোনো এক স্থানে অবস্থান করে যে কোনো শুভ গ্রহের সঙ্গে, তাহলে আমি আগে আপনাদের দেখিয়েছি কোন গ্রহের কে শত্রু, কে মিত্র, কে সম ইত্যাদির একটা চার্ট আমি দিয়েছি। তাই বলছি এখানে কোনো শুভ গ্রহের সঙ্গে, তার মানে তার মিত্র গ্রহের সঙ্গে রাহু কেতু যদি তার মিত্র গ্রহের সঙ্গে একত্রে অবস্থান করেন কোনো এক রাশিতে, তাহলে সেই গ্রহ যে শুভ ফল দান করে সেই শুভ ফলের বৃদ্ধি ঘটে থাকে। যেটা 50% দিত সেটা 100% দিয়ে দেবে শুভ ফল, এরকম বৃদ্ধি ঘটে। আর যদি অশুভ গ্রহের সঙ্গে এই রাহু কেতুর মিলন হয়, রাহু বা কেতুর যদি মিলন হয়, তাহলে আর কোনো এক রাশিতে যদি তারা অবস্থান করেন তাহলে অশুভ ফলের বৃদ্ধি হয়ে থাকে আর শুভ ফল কমে যায়, শুভ ফলের হ্রাস ঘটে থাকে। এই হলো আমাদের আজকের দ্বিগ্রহ ফল সমাপ্ত। এরপরে আমরা আসবো ত্রিগ্রহ ফল। 3টি গ্রহ একসঙ্গে থাকলে কি ফললাভ হয় এর পরের দিন আমরা দেখব। যারা নতুন দেখছেন চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি। আজকে এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।